নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো: শুভেন্দুর সমালোচনা পরে হবে, আগে ঘর সামলান, আধিকারিক গড়ে গিয়ে দলকে বার্তা। সুকান্তের বক্তব্য নিয়ে দলে আলোড়ন, সংগঠন না করে এজেন্সি নির্ভরতা, প্রশ্ন পদ্ম শিবিরে। মিনিট কুড়ি দূরত্বে বিস্তর ফারাক আলু পটলের দরে। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হেমন্ত সোরেনের। ক্যামেরার বাইরে অনেক অন্য গ্রামের বাসিন্দাই বলেছেন সাদ্দামদের গ্রামে বাইরের লোকেদের নিয়মিত আনাগোনা ছিল। এবারে আসছি বিস্তারিত খবরে। শুভেন্দুর সমালোচনা পরে হবে, আগে ঘর সামলান, আধিকারিক গড়ে গিয়ে দলকে বার্তা। শুভেন্দু অধিকারীর সমালোচনা করার থেকে পূর্ব মেদিনীপুরে দুটি আসনে হারের কারণ অনুসন্ধানে আত্মসমালোচনা আগে করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার 21 জুলাই প্রস্তুতি সভায় কুণাল গিয়েছিলেন নিমতৌড়ি তৃণমূল দপ্তরে। সেখানে তিনি জেলা ও ব্লক নেতাদের উপস্থিতিতে বললেন, শুভেন্দু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আমরা তার সমালোচনা করি এবং করব, কিন্তু শুভেন্দুর সমালোচনা পরে হবে, আগে আমাদের ঘর সামলাতে হবে, আমাদের ব্যর্থতা দেখতে হবে। পূর্ব মেদিনীপুরে দুটি আসনে তৃণমূল এবার পরাস্ত হয়েছে। কাঁথি এবং তমলুকে জিতেছে বিজেপি। কাঁথি থেকে সাংসদ হয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। তমলুক থেকে জিতেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথিতে তৃণমূলের প্রার্থী ছিলেন উত্তম বারিক। তমলুকে প্রার্থী করা হয়েছিল তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। ভোটের পর সমস্ত প্রার্থীকে নিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। তৃণমূল সূত্রে খবর, সেখানে উত্তমের লড়াইয়ের প্রশংসা করলেও দেবাংশুর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্মসূচি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কুণাল বলেন, কেন পূর্ব মেদিনীপুরে দুটি সিট আমরা হারালাম? মমতা দি তো কোনো কাজে খামতি রাখেননি। অভিষেক সাংগঠনিক কাজের পৃষ্ঠপোষকতায় কোনো খামতি রাখেননি, তাহলে কেন হারালাম? পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা রয়েছে। লোকসভা ভোটের নিরিখে 15টিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল। তা যে সহ্য করা যাচ্ছে না, তাও খোলাখুলি বললেন কুণাল। স্থানীয় নেতৃত্বকে সমালোচনায় বিদ্ধ করে কুণাল বলেন, যদি সবাই এত বড় বড় নেতা, তাহলে কেন জিতলাম না? যে 29টি আসন জিতেছি, সেখানে যে সরকারি প্রকল্প চলে সেগুলি পূর্ব মেদিনীপুরেও চালু রয়েছে, তাহলে কেন হারলাম? রাজ্যের 29টি আসনে সবুজ আবির উড়ল, কিন্তু পূর্ব মেদিনীপুরে উড়ল না। সুকান্তের বক্তব্য নিয়ে দলে আলোড়ন, সংগঠন না করে এজেন্সি নির্ভরতা, প্রশ্ন পদ্ম শিবিরে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে আলোড়ন শুরু হয়েছে দলের মধ্যে। ভোটে ধাক্কা খাওয়ার পর সুকান্ত যখন এজেন্সি নির্ভরতা ছেড়ে সংগঠন পোক্ত করার কথা বলেছেন, তখন দলেরই জেলা স্তরের নেতাদের অনেকে প্রশ্ন তুলেছেন, সংগঠনের ভাবনা ছেড়ে সিবিআই ইডির জুজু দেখানোর কৌশল তো রাজ্য স্তরের দু একজন নেতাই নিয়েছিলেন, তাহলে তার দায় নিচুতলা কর্মীদের ওপর চাপিয়ে লাভ কি? গত রবিবার সুকান্তের কর্মসূচি ছিল হুগলিতে। ওই জেলায় পাণ্ডু এবং হিন্দমোটরে সুকান্ত যা বলেছিলেন তার অংশবিশেষ ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হিন্দমোটরের সবাই সুকান্তকে বলতে শোনা যাচ্ছে, দাদা সিবিআইকে বলুন একে অ্যারেস্ট করিয়ে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব। হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব। হবে না। এরপরে উদাহরণ দিয়ে সুকান্ত বলেন, অনুব্রত মণ্ডল তো জেলে ছিলেন, আছেন তো জেলে, বীরভূম জিতেছি আমরা। বিজেপির রাজ্য সভাপতি বলেন, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, আর যদি পরিশ্রম করে সংগঠন তৈরি করতে না পারেন, যাকে খুশি অ্যারেস্ট করুন, কোনো দিনও জিততে পারবেন না। এখানে প্রশ্ন তুলছেন পদ্ম শিবিরের জেলা স্তরের নেতাদের একাংশ। শহর হাওড়ার এক বিজেপি নেতার কথায়, বিজেপির কর্মীদের মধ্যে ইডি সিবিআই নির্ভরতা তৈরি করে দিয়েছেন রাজ্য স্তরের গুটি কয়েক নেতা। তারা যেসব ভাষণ দিয়েছেন তাতে কর্মীরা ভেবেছেন সব এজেন্সির হাওয়ায় হয়ে যাবে। এখন সংগঠনের দোহাই দিলে কি করে হবে? এ কথা তো আগে তাদেরই ভাবা উচিত ছিল। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, রাজভবন নির্ভরতারও তীব্র সমালোচনা করেছেন তিনি। সেই প্রসঙ্গে হুগলির এক বিজেপি নেতা বলেন, এই কথা প্রথম বলা শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। সুকান্ত তো অনেক পরে এসব বলতে শুরু করেছিলেন। এখন অনেকেরই প্রশ্ন ছিল, রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতা কি প্রতিযোগিতায় নেমেছেন? রাজ্য বিজেপির এক মুখপাত্রের বক্তব্য, বিজেপির মতো দলের সংগঠনটাই মৌলিক, কিন্তু দুর্ভাগ্য হলো বাংলায় সেটাই পিছনের সারিতে চলে গিয়েছে। এই প্রসঙ্গে ওই মুখপাত্রের আরো বক্তব্য, সুকান্ত দার রাজনীতিতে নবীন, শুভেন্দু দার সংসদীয় রাজনীতিতে পোড় খাওয়া হলেও বিজেপির সাংগঠনিক কাঠামো নিয়ে তার সম্যক ধারণা নেই। ভোট এবং সংগঠন যে পরস্পরের পরিপূরক, সে বোঝাপড়ার ক্ষেত্রে খামতি থেকে গিয়েছে। মিনিট করে দূরত্বে বিস্তর ফারাক আলু পটলের দরে।
অগ্নিমূল্য বাজারে আনাজপাতির দাম নিয়ন্ত্রণ করতে ট্যাক্স ফোর্স গঠন করতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের সমস্ত বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে ট্যাক্স ফোর্স। উল্টোডাঙ্গা থেকে কেষ্টপুর যেতে গাড়িতে সময় লাগে বড়জোর মিনিট 20-25, দূরত্ব মেরে কেটে 6.5 কিলোমিটার। অথচ এটুকু দূরত্বে দুটি বাজারে আনাজের দামে আকাশ পাতাল তফাৎ। উল্টোডাঙ্গার পাইকারি বাজারে যে পটল বিক্রি হচ্ছে 15 টাকা কিলো দরে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর বাজারে সেই পটলই 50 টাকা কিলো দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। অভিযোগ পেয়ে বাজারে হাজির হয়েছিল সরকারের ট্যাক্স ফোর্স। তাদের বক্তব্য, অভিযানের পরে বহু বাজারের সবজির দাম কমেছে, কিন্তু কিছু কিছু বাজারে এমন সমস্যা এখনো রয়েছে। প্রৌলটডাঙ্গা থেকে কেষ্টপুর যেতে গাড়িতে সময় লাগে বড়জোর মিনিট 20-25, দূরত্ব মেরে কেটে 6.5 কিলোমিটার। অথচ এটুকু দূরত্বে দুটি বাজারের আনাজের দামে আকাশ পাতাল তফাৎ। উল্টোডাঙ্গার পাইকারি বাজারে যে পটল বিক্রি হচ্ছে 15 টাকা কিলো দরে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর বাজারে সেই পটলই 15 টাকা কিলো দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। অভিযোগ পেয়ে বাজারে হাজির হয়েছিল সরকারের ট্যাক্স ফোর্স। তাদের বক্তব্য, অভিযানের পরে বহু বাজারেই সবজির দাম কমেছে, কিন্তু কিছু কিছু বাজারে এমন সমস্যা এখনো রয়েছে। মঙ্গলবার যেমন উত্তর 24 পরগনার হৃদয়পুর বাজারে অভিযান চালিয়েছিলেন জেলা আধিকারিকেরা। ক্রেতাদের অভিযোগ, অভিযান শুরু হয়েছে জানা মাত্রই বিক্রেতারা দাম কমিয়ে বলতে শুরু করেন। 1 ঘন্টা আগেও যে আলু 35 টাকা কিলো দরে বিক্রি হয়েছে তার দাম কমিয়ে 30 থেকে 32 টাকা কিলো বলা শুরু হয়। ক্রেতারা উদ্যোগী হয়ে বিষয়টি আধিকারিকদের জানতে তারা বিক্রেতাদের পদক্ষেপের হুঁশিয়ারি দেন ঠিকই, কিন্তু ক্রেতারা নিশ্চিত হন পরদিন সকালে যখন ট্যাক্স ফোর্স থাকবে না তখন বাজারে গিয়ে তারা কি শুনবেন। পশ্চিম বর্ধমানে ক্রেতারা যেমন অভিযোগ করেছেন, অভিযানের পরদিনই বাজার দর আবার আকাশ ছুঁয়েছে। সোমবার আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল আসানসোলের বিভিন্ন খুচরো পাইকারি বাজারে, কিন্তু তার পরদিনই আবার আগের অবস্থায় ফিরেছে দুর্গাপুর শহরেরও একই পরিস্থিতি। যদিও ট্যাক্স ফোর্সের তরফে জানা হয়েছে যে এ ব্যাপারে বাজার কমিটিগুলিকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে অসাধু ব্যবসায়ীদের আটকাতে হবে তাদেরই। তারপরেও যদি একই পরিস্থিতি থাকে তবে ধরা পড়লে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হেমন্ত সোরেনের। গত 31শে জানুয়ারি রাজ্যের এক জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপরই 2রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। জেল মুক্তির পর এই প্রথমবার মোদীর সঙ্গে সাক্ষাৎ সোরেন। প্রায় 5 মাস জেলে থাকার পর জামিন পেয়ে গত 4 তারিখ আবারও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন হেমন্ত। হেমন্ত সোরেন নিজেই এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। তবে এই সাক্ষাৎ নিছকই সৌজন্য নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছে তা নিয়েও আলোচনা চলছে। এবছরের শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এই আবহে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দিল্লি সফর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জোর চর্চা। গত 31শে জানুয়ারি রাজ্যের এক জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপরে 2রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। গত 28শে জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিন দেয়। আস্থা ভোটে জিতে 4ঠা জুলাই আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম নেতা। ক্যামেরার বাইরে অনেক অন্য গ্রামের বাসিন্দাই বলেছেন, সাদ্দামদের গ্রামে বাইরের লোকদের নিয়মিত আনাগোনা ছিল। গুরুতর সব অপরাধে সাদ্দামই সর্দার। সাদ্দামের হাতে আন্তর্জাতিক নেটওয়ার্ক। বাড়ির নিচে সুড়ঙ্গের খোঁজ মেলার পর চিন্তার ভাঁজ নবান্নের কপালে। ডিজির বার্তার পরে কুলতলি চষে ফেলেছে পুলিশ। সাদ্দামের খোঁজে চলছে অভিযান, কিন্তু এই সাদ্দামের উত্থান কিভাবে? তথ্য বলছে রাইস পুলার বস্তু যার অলৌকিক ক্ষমতা আছে বলে মনে করা হয়, কিন্তু বিজ্ঞানে কোনো অস্তিত্ব নেই। মানুষ যখন সচেতন হয়েছে তখন শুরু হয়েছে নকল অ্যান্টিকের ব্যবসা। এই এলাকায় পুলিশ বিভিন্ন সময় সত্যিকারের কিছু অ্যান্টিক মূর্তি উদ্ধার করেছে। তার মধ্যে কোনোটা 500 বা কোনোটা 800 বছরের পুরনো অষ্টধাতুর মূর্তি বা কোষ্ঠী পাথরের মূর্তি। এগুলি অনেক সময় বাংলাদেশ থেকে নদীর চোরাপথে এদেশে আসে বলে জানা যায়। সেগুলিকে সামনে রেখেই নকল অ্যান্টিক বা নকল অ্যান্টিক গয়নার টোপ দিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে একইভাবে প্রতারণা করা হয়। সাদ্দামকে যে মামলায় খোঁজা হচ্ছে সেটাও মূলত নকল অ্যান্টিকের। সোনার তৈরি প্রাচীন বিষ্ণুমূর্তির দেওয়ায় টোপ দিয়ে নদিয়ার এক বাসিন্দার কাছ থেকে 12 লক্ষ টাকা আত্মসাৎ করে একটা গ্যাং।
অভিযোগ পেতে সেই গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সাদ্দাম এবং তার ভাইয়ের নাম উঠে আসে। এদের বিরুদ্ধে রয়েছে আরো নানা প্রকার অভিযোগ। এরা প্রতারণার ব্যবসা যেমন করে, পাশাপাশি অনেকেই এদের মধ্যে ডাকাতি, খুনের অভিযোগেও বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে। সূত্রের খবর, জাল নোটের ব্যবসার সঙ্গেও রয়েছে যোগ। এই চক্রগুলি মূলত অপারেট হয় প্রত্যন্ত গ্রাম থেকে। সাদ্দাম এবং তার ভাইয়ের বাড়ি যে গ্রামে, সেই গ্রামটাও অত্যন্ত প্রত্যন্ত এলাকায়। খালের পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরে 5 কিলোমিটার গেলে শেষ গ্রামটি সাদ্দামের গ্রাম। খালে ঘেরা গোটা গ্রাম, অর্থাৎ জলপথে ঘেরা থাকায় এই প্রত্যন্ত এলাকা পুলিশ ঢোকার অনেক আগেই অপরাধীদের কাছে খবর চলে যায়। এই প্রকারের এমন অনেক গ্রাম রয়েছে যেখানে মুড়ি মুরগির মতো অস্ত্র রয়েছে বলেও শোনা যায়।